ওই হ্যান্ডসাম, কোথায় যাও? হ্যাঁ, এত মাঞ্জা মেরেছো কেন? সবেমাত্র জুতোর লেসগুলো বাজছিল আলভি, তখনই জেসিয়া পাশ থেকে বলে উঠল কথাটা। জেসিয়ার হাজবেন্ড আলভি, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বয়স 28। সপ্তাহে এই একদিন শুক্রবার বাইরে ঘোরার সময় পায়। মাঝে মাঝে তার ইচ্ছা হয় পূর্বের সেই জীবনটাই ফিরে যেতে। কত সুন্দরী না ছিল সেদিনগুলো। কলেজ শেষে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, আর বিকেল থেকে রাত 8টা পর্যন্ত যেখানে খুশি সেখানে ঘুরে বেড়ানো। ফ্রেন্ডদের সাথে নয়তো কোনো একটা পরিচিত চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া। ভার্সিটি লাইফে গিয়ে সে সব কিছু করার আর সময় হয়ে ওঠেনি। এরপর জব করতে শুরু করে, তারপর জীবিত থেকে বিবাহিত হয়ে যায়। অথচ এত তাড়াতাড়ি বিয়ে করতে চায়নি। ইচ্ছে ছিল চাকরি অবস্থায় বাবার থেকে একটা বাইক নেবে। সে আশা পূরণ হয়েছে, কিন্তু গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াবে সে আশা পূরণ হলো না। এর পূর্বেই সব শেষ হয়ে গেল। জেনিয়াও পিছিয়ে নেই, বিবিএতে পড়ছে সে। ভার্সিটি লাইফের মজা সম্পূর্ণ নিতেও পারল না, অথচ বিয়ের পেরিতে বসতে হলো তাকে। অথচ উভয়েই মেনে নিতে পারে না যে দুজন দুজনের জন্য পারফেক্ট, কারণ দুটি মানুষের মেন্টালিটি ভিন্ন। আলভি যেসব জিনিস লাইক করে না সেটি জেনিয়া লাইক করে, আবার আলভি যেটা লাইক করে জেনিয়া সেটা ডিসলাইক করে। আলভির প্রিয় রং নীল কালো, অথচ জেনিয়ার এসব ভালো লাগে না। আলভির ঠান্ডার মধ্যেও পাখা চালিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমানোর অভ্যাস, অথচ জেনিয়ার মোটেও সহ্য হয় না। ঘরের দরজা জানালা আটকে লাউড দিয়ে বক্স গান শোনার অভ্যাস আলভির, অথচ জেনিয়ার দম বন্ধ হয়ে আসে। মোট কথা দুজনের দুজনের শত্রুপক্ষ, তাই দুজনের মধ্যে ভালোবাসার জন্য কোনো কারণ খুঁজে পায় না তারা। জেনিয়া ফ্যামিলির সবার সামনে ভদ্র থাকলেও একদম সবসময় পেছনে পড়ে থাকে আলভির। আর আলভি বেশি কথা বলতে চায় না মেয়েটির সাথে, কারণ তার ধারণা মেয়েটা অসম্ভব ঝগড়াটে। কিছুদিন পূর্বে কি একটা নিয়ে আলভি জাস্ট একটু উঁচু গলায় ভালোভাবেই কে যেন জিজ্ঞেস করেছিল। জেনিয়া সে কি পরিমাণ রেগে গিয়েছিল। আর ঝগড়া তো আছেই, তাই যত কম কথা বলা যায় ততটুকুই ভালো, এমনটাও ভাবে আলভি। অফিস ছুটি থাকায় আজ বাইরে যাচ্ছিল, ঠিক তখনই জেনিয়ার বাধা। সব কিছুতেই বাধা দিবেই মেয়েটা। লেজটা বেঁধে সোজা হয়ে দাঁড়িয়ে বিরক্তি নিয়ে জেনিয়ার দিকে তাকিয়ে বলে, এটা কেমন কথা? মানজা আবার মারে কিভাবে? একটু কি স্টাইলিশ কিছু পরে বাইরেও যেতে পারবো না নাকি? অবশ্যই না, কারণ এখন তুমি জীবিত নও, বরং বিবাহিত। তাই কোনো মেয়ে যদি চান্স নিতে চায়। মেয়েদের তো কোনো কাজ নেই, আমার সাথে চান্স নেবে? আর মেয়েদের বয়ফ্রেন্ডের অভাব থাকে নাকি যে বিবাহিত ছেলের পেছনে পড়বে? কি আশ্চর্য, তোমার কপালে বিবাহিত কোথায় লেখা রয়েছে? সে যাই হোক, এই বিকেলবেলা কোথায় যাওয়া হচ্ছে? আম্মু জানে তো তুমি বাইরে যাচ্ছ? আজীব, আম্মুকে ডিস্টার্ব করবো কেন? এখন কি আর আমি ছোট নাকি? আমার কি বাইরে ঘুরে বেড়াতে ইচ্ছে হতে পারে না? নাকি বিয়ে করে পঙ্গু হয়ে গেছি? সেটাই, দাঁড়াও, তুমি এক্ষুনি খবর নিচ্ছি তোমার। সবসময় আমার পেছনে পড়ে থাকো কেন, চামচিকে একটা? পরিস্থিতি কি হবে ভেবে দরজায় দাঁড়িয়ে রয়েছে আলভি। শাশুড়ির হাত ধরে ছেলের সামনে দাঁড় করিয়ে বলে, মা দেখেছেন, আপনার ছেলে সে কোন এক অবিবাহিত বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছে। আমাকে নিয়ে যেতে বলাই আমাকে খুব বকলো। মুখটা কাদো কাদো করে ফেললো জেনিয়া। এমনিতে দেখতে খুব চমৎকার একটি মেয়ে সে, আর এমন মেয়ে বেশ ভালোই অভিনয় করে, মানুষের মন গলাতে পারে। তুই এত খারাপ হয়ে গেছিস, আমি যা কল্পনাও করতে পারিনি। বিয়ে করেছো, এখন নিজের বউকে গলায় ঝুলিয়ে যেখানে পারো নিয়ে যাবে। তোমার বউকে আমি দেখে রাখতে পারবো না। নিজে একটু খেয়াল রাখতে পারো না? যাও বৌমা, তুমি রেডি হয়ে আসো, তোমাকে নিয়েই ওর যেতে হবে। জেনিয়ার জন্যই এতগুলো কথা শুনতে হলো তার, ভেবে প্রচন্ড রাগ হচ্ছে। দরজায় দাঁড়িয়েই অপেক্ষা করছে জেনিয়ার। রাগের জন্য ইচ্ছা হচ্ছে জেনিয়াকে কোথাও নদী নয়তো সমুদ্রের তীরে নিয়ে গিয়ে পানিতে ফেলে দিক। সেজেগুজে বের হয়ে এলো জেনিয়া, হাজবেন্ডের দিকে তাকিয়ে একটা চোখ মারল। এরপর ভদ্র বউয়ের মতো শাশুড়ির পা ছুঁয়ে সালাম করলো, যার জন্য আলভিকেও কথা শুনতে হলো। দেখেছিস কত লক্ষ্মী, তুই পারবি কখনো এমন হতে? ধপ করে হাঁটু গেড়ে বসে নিজের মায়ের পায়ের কাছে মাথা ঠেকিয়ে বলে, দোয়া করবেন মা, আমি আসছি।
হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় জেনিয়ার। তবুও ঠোঁটে ঠোঁট চেপে থাকে। বাইরে বসে বাইক স্টার্ট দেয় আলভি। জেনিয়ার ব্যাক সিটে বসে হাসতে থাকে। এমনিতে ভালোই বাইক চালাতে পারে সে, অথচ জেনিয়ার জন্য সব কিছু উল্টাপাল্টা হয়ে যেতে থাকে। মাথা ঘুরতে থাকে তার। ব্যাক সিটে বসে হেসেই যাচ্ছে জেনিয়া। আর একটু হলেই অন্য একটা গাড়িতে লেগে যেত। জেনিয়া ব্যঙ্গ করেই বলে, ঠিক মতো বাইক চালাতে পারো না। এখন আমিনা থেকে যদি তোমার গার্লফ্রেন্ড থাকতো তাহলে খবর নিয়ে ছাড়তো। বাইকটা এক সাইডে ব্রেক করে জেনিয়াকে নামতে বলে। জেনিয়া কিছুতেই নামবে না। আমি কিন্তু এই নির্জন জায়গায় বাইক আর তোমাকে ফেলেই চলে যাব। পিছনে বসে খিক খিক না করে পারলে চুপ করো, নয়তো তুমি চালাও। এবারও দুষ্টুমির হাসি হেসে বলে, আমিও কিন্তু বাইক চালাতে পারি। এই নির্জন জায়গায় তোমাকে একা ফেলে যদি বাইক নিয়ে চলে আসি, সেটা ঠিক হবে কি? রাগে ফুঁসতে থাকে আলভি। ওকে ঠিক আছে, তুমি চালাও দেখি কি এমন বাইক চালাতে পারো। ব্যাক সিটে বসে আলভি আর জেনিয়া সামনে বসে বাইকটা স্টার্ট দিয়ে দ্রুত টান দেওয়ায় আলভি প্রায় পড়েই যাবে এমন অবস্থায় কোনো রকমভাবে জেনিয়াকে ধরে সামলে নেয়। জেনিয়াও কম দুষ্টু নয়, সেও স্পিড কমাচ্ছে না। দ্রুত তো চালাচ্ছে, সাথে একটু একটু ওদিক ঘুরাচ্ছে। আলভি জানতো না জেনিয়া এমনভাবে বাইক চালাতে পারে। জেনিয়া ধীরে চালাও। স্পিড বাড়াতেই থাকে জেনিয়া। আবারও কানের কাছে মুখ নিয়ে বলে, বুঝতে পেরেছি তুমি খুব ভালো চালাতে পারো, এখন থামাও। তোমার ভয় করছে তাই না? আগে বলো। আমি ভয় পাই না। ভয় না পেলে আমাকে এভাবে ধরে বসে আছো কেন? স্পিড কমাও, পিছনে এসে বসো। বাইকটা সাইড করে জায়গা রিপ্লেস করে দুজন বসে। দেখলে, তুমি ভয় পেয়েছো আমার কাছে। বেশি কথা বললে কিন্তু ফেলে দিব। তোমার বউ তোমার পাশে রয়েছে, একটু তো রেসপেক্ট করো। আর কোথায় যাচ্ছি আমরা? কোথায় গেলে একটু চুপ থাকবে তুমি? এমন একটা প্লেসে নিয়ে চলো যেখানে গেলে আমার মনটা শান্ত হয়ে যাবে। একটা নির্জন প্লেসে বাইকটা সাইড করে নেমে দাঁড়ায়। এই প্লেসটা আমার সব থেকে ফেভারিট, বুঝলে জিনিয়া। এখানে যখন আসি তখন আমার মনটা এই পরিবেশের সাথে মিশে যায়। এই নদীর তীরে বসে ঘুরে আমি অনেক সময় কাটিয়েছি। খুব সুন্দর, কিন্তু তুমি এতটা সুইট প্লেসে আমাকে ঘুরতে নিয়ে এসেছো নাকি মেরে ফেলবা প্ল্যান করেছো? সব সময় কি আমার পেছনে না লেগে থাকলে নয়? কেন, তুমি শোনোনি মা কি বলেছে? আমাকে তোমার গলায় ঝুলে থাকতে বলেছে। কিন্তু আমি সেটা করব না, কারণ আমার তোমাকে ভালো লাগে, তাই এত জ্বালায়। তুমি তো শুধু ঝগড়াটাই দেখো। তোমাকে যে এতটা লাইক করি সেটা বুঝবে না কখনোই। সবুজ ঘাসের উপর বসে পড়ে জেনিয়া। আলভিও বসে পড়ে। মুহূর্তটা যেন থেমে যাচ্ছে। এটা কি বলল জেনিয়া? নদীর বড় বড় ঢেউয়ের দিকে তাকিয়ে রয়েছে জেনিয়া। তুমি যা বললে তা কি সত্যি? কিন্তু আমি যদি ইস্ট হই, তুমি তো আবার তাহলে ওয়েস্ট। জীবনে পারফেকশন বলতে কিছু নেই জানো আলভি। আমার নীল রং ভালো লাগতো না, কিন্তু একটা ব্লু ড্রেস পরে ট্রাই করে দেখলাম, সত্যি এতটাও খারাপ না। তোমার মতোই সব জানালা দরজা লাগিয়ে লাউড সাউন্ড দিয়ে গান বাজিয়ে দেখলাম, সত্যি খুব ভালো লাগছিল। এরপর তোমাকে নিয়ে ভাবলাম, তুমি অতটাও খারাপ ছেলে নও। তোমাকে স্বামী হিসেবে পেয়েছি, এখন শুধু ভালোবাসার মানুষটা হিসেবে সারাটা জীবন চাই। যদি ভালোবাসার মানুষ হিসেবে পেয়ে যাও, তাহলে কি আমার সাথে লেগে থাকা বন্ধ করে দিবে? তুমি চাইলে তাই করব। থাক, তাহলে দরকার নেই। কেন, তুমি আমাকে ভালোবাসতে চাও না? অভ্যাস হয়ে গেছে আমার পেছনে তোমার লেগে থাকা নিয়ে। এটা না করলে কেমন যেন কিছু নেই নেই মনে হবে। আচ্ছা আলভি, আমি যদি না থাকি তোমার কেমন লাগবে? ভাবো আমি দূরে চলে গেলাম। বলতে পারবো না, কিন্তু অনেক কষ্ট হবে। তবে কেন সেটা জানি না। কারণ তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার তা মনে হচ্ছে না। নয়তো এতক্ষণে এই রোমান্টিক একটা প্লেসে কি একটা চুমু পায় না? জেনিয়ার কপালে একটা চুমু এঁকে দিল আলভি। পরিবেশটা এমনিতে অত্যন্ত শীতল, এর মধ্যে আবার ঝিরিঝিরি বৃষ্টি ঝরতে লাগলো। জেনিয়া, তোমার ঠান্ডা লাগবে, চলো আমরা একটা কিছুর নিচে দাঁড়াই। না, এখানেই ভিজবো। আর ঠান্ডা লাগলে তুমি আছো না। এতটা ভরসা করছো, আমি কি তোমার বিশ্বাস রাখতে পারবো? জীবনের শেষবারের মতো
তোমাকে খুব বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। তুমি কি করবে সেটা তুমি জানো, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে তুমি। দীর্ঘ একটা শ্বাস টেনে হাতটা ধরে বলল, আলভি, আমার কেন যেন নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। তুমি কি আমাকে একটিবার জড়িয়ে ধরবে? জিনিয়াকে কাছে টেনে নিয়ে তার শ্যাম্পু করা চুলের ঘ্রাণ নিয়ে কানের কাছে মুখটা নিয়ে বলে, আমি জড়িয়ে নিলে যদি তোমার নিঃশ্বাস নিতে কষ্ট না হয়, তাহলে তুমি সেখানেই থাকো। বন্ধনটা আরো শক্ত করে জিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, থ্যাংক ইউ আলভি, এখন আমার একটুও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না। তুমি এমনভাবেই সব সময় আমাকে আগলে রেখো। ওকে মাই হার্টবিট। আচ্ছা আমার সুইট হার্ট। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বেস্ট ফ্রেন্ড রিয়া আমাকে বারে বারে ফোন করছে। আমার বেস্ট ফ্রেন্ডের ফোনটা আমি ধরলাম, বললাম, কি হয়েছে তোমার, এতবার ফোন দিছিল কেন, কোনো সমস্যা কি তোমার? আসলে আমি রিয়াকে তুমি করে বলি যখন আমাকে রিয়া বেস্ট ফ্রেন্ড বানিয়েছিল, ঠিক তখন থেকেই বলেছিল যে বেস্ট ফ্রেন্ডের মাঝে তুমি বললে সম্পর্কটা নাকি ভালো থাকে। এদিকে আর আমি কথা বাড়াবো না। আমি যখন রিয়াকে বললাম কি হয়েছে তোমার, রিয়া তখন কিছুই বলল না। অবশেষে একটু কান্নার আওয়াজে বলতে লাগলো, আসলে দোস্ত, হয়েছে কি জানিস, আমাকে আবার একটা ছেলে দেখতে আসবে। আগেকার ছেলেকে তো অনেক বুদ্ধি করে ভাগিয়ে দিয়েছি, তো এবার কিভাবে ভাগিয়ে দিব বুঝতে পারছি না। কই তুমি আছো, তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। বাবা বলেছে তারা নাকি আমায় দেখে বিয়ে করে নিয়ে যাবে। আসলে ছেলেটা তো একটা ভালো চাকরি করে, সেজন্য বাবা বলতেছে। কি হলো তোমার, তুমি কি ঘুমিয়ে গেছো? তাহলে আমার কি হবে? আগের বারের তো তুমি কত কিছু করে আমার বিয়েটা ভেঙে দিয়েছো, কিন্তু এবার কি করবে? আচ্ছা দেখা যাক কী করা যায়, তুমি কোনো চিন্তা করিও না। আচ্ছা আমি একটু ফ্রেশ হয়ে তোমাকে কল দিচ্ছি। আমি এখন একটু ফ্রেশ হচ্ছি, এখন আপনাদের সঙ্গে পরিচিত হওয়া যাক। আমি রাকিব হাসান। লেখালেখি একটা গুরুত্বপূর্ণ শখ মনে করি, তাই আমার লেখালেখিটা একটা নেশার বিষয় বলতে পারেন। ফ্রেশ হলাম, ততক্ষণে ফ্রেশ হয়ে রিয়াকে ফোন দিলাম। হ্যাঁ, আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। এই বুদ্ধিটা হলো, আমি তোর বিএফ হিসেবে ওখানে যাব, আর বরপক্ষরা বাড়িতে ঢোকার আগেই তাদেরকে আমি বলবো যে আমি তোকে অনেক বেশি ভালোবাসি, আর তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। আর তুমি আর আমি যে ছবিগুলো তুলেছি সেদিন পার্কে, সেগুলো আমি ওদেরকে দেখাবো। আর আমার বিশ্বাস এই আইডিয়াটা আমাদের কাজে লাগবে। তুমি কোনো চিন্তা করিও না, আমি এক্ষুনি যাচ্ছি তোমাদের বাসার সামনে। যাক বাবা, রাকিব যখন এসব কথা বলেছে তখন সে করতেই পারবে। এই রিয়ার অনেক কাছের বন্ধু, আমি বিশ্বাস আমার ছিল। এক এক করে 5টা বিয়ে ভেঙে দিয়েছে রাকিব আমার। রাকিবের প্রতি আমার বিশ্বাসটা ছিল একটু বেশি। রাকিব যখনই কথা আমাকে বলল, তখন আমি বললাম, আমার প্রিয় বন্ধুটা তুমি আসলেই অনেক, আমারে সত্যি অনেক সুন্দর সুন্দর বুদ্ধি দিয়ে থাকো, এর জন্য ধন্যবাদ তোমাকে। তো আচ্ছা, তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো। আপনাদের সাথে তো আমার পরিচয়ই হয় নাই। আমি রিয়া, রাকিবের অনেক কাছের বন্ধু আমি। অবশেষে রাকিব যখন আমাকে এ কথা বলল, তখন একেবারে নিশ্চিন্ত হয়ে গেলাম আমি, কারণ রাকিবের প্রতি আমার বিশ্বাস ছিল অনেক। রিয়ার কথা মতো আমি তাড়াতাড়ি তার বাসার সামনে চলে গেলাম এবং গাছের আড়ালে থাকলাম কখন তার বরপক্ষ আসবে। অপেক্ষা করতে থাকলাম প্রায় 1 ঘন্টার মতো। অবশেষে তার বরপক্ষ চলে এলো। তাদেরকে দেখে আমি দাঁড় করালাম এবং বললাম, আচ্ছা কাকে বিয়ে করে নিতে এসেছেন জানেন? সে কে? সে আমার জিএফ হয়। এই দেখুন আমাদের কত ছবি। তো যে দিক থেকে এসেছেন ওই দিকে চলে যান। বরপক্ষরা আমার কথা শুনে সঙ্গে সঙ্গে চলে গেল। আমি তো ইতিমধ্যেই অবাক, কারণ আরে এ তো কষ্টই করতে হলো না আমাকে। যাই হোক, তারপরে আমি রিয়াকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, তোমার কাজটা কমপ্লিট হয়েছে। রাকিব যখনই আমাকে বলল তার কাজটা কমপ্লিট হয়েছে, তখনই কেমন যেন আনন্দ লেগেছিল আমার মনে। তাই আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি এবং বললাম, থ্যাঙ্কস দোস্ত। আসলে বলতে কি, আমি এখন বিয়ে করতে চাই না, আমি আগে একটা প্রতিষ্ঠিত হতে চাই। আগে এখানে বেস্ট ফ্রেন্ড রাকিব এখনই জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, কারণ ও একটা বেসরকারি কোম্পানিতে ভালো জব করতে পারে এখন। এত কাজের মাঝেও সে যে আমাকে এত সময় দেয় জানি না তা অন্য বন্ধুরা কি দেয় কিনা। একটা মানুষের প্রতি তীব্র ভালোবাসাতে এমনটা কাজ করতে পারে, সমস্ত বাধা বিপত্তি পার করেও তাকে নিয়ে যেতে পারে আপন করে। আসলে একটা সত্যি কথা আমি আপনাদের মাঝে বলি, রাকিব আমার সত্যিই ক্রাশ ছিল,
রাকিবকে না দেখে আমি একদমই থাকতে পারতাম না, আর এখনো পারি না। আমি এখনো কিছু বুঝি না, রাকিব আমার ভালোবাসা নাকি শুধু বেস্ট ফ্রেন্ড। আসলে আমার এতদিন যেগুলো লোক আমাকে দেখতে চেয়েছে, আমি রাকিবের জন্যই সেগুলো ক্যান্সেল করেছি। ভালোবাসি রাকিবকে দিয়ে তা করে নিয়েছি আমি। বারবার রাকিবকে আমি বলতে চেয়েছি যে আমি রাকিবকে ভালোবাসি, কিন্তু বলতে পারি না। যদি সে আমাকে ছেড়ে চলে যায় তবে আমার কি হবে, এই ভাবনায়। যাই হোক, একটা কথা, রাকিবকে আমাকে আজকে হেল্প করলো, এইটা আমার কাছে অনেক বড় বিষয় ছিল। তাই আবার বললাম ধন্যবাদ তোমাকে। তো শেষ পর্যন্ত আমি রাকিবকে বললাম, একটি কথা বলি, কালকে তাহলে আমরা দেখা করি। কোথায় দেখা করতে পারবি বলতো? আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে আমরা কোনো একটা ভালো রেস্টুরেন্টে দেখা করি, কি বলিস? তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ট্রিট দিব। কারণটা হলো তুমি আমার জীবনের প্রথম বেস্ট ফ্রেন্ড। তাই রিয়াকে যখন আমি এই কথা বললাম তখন আমারই সব থেকে কেমন যেন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করলো। আসলে সত্যি কথা বলতে আমি রিয়াকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু কখনো আমি তা প্রকাশ করতে পারিনি। আমার মনের সমস্ত ভালোবাসা আর ভালো লাগাগুলো শুধু রিয়ার মাঝেই ছিল। এতদিন আমি রিয়াকে বারবার বলতে চেয়েছিলাম, কিন্তু কখনো তা বলতে পারিনি। অবশেষে অনেক কষ্টে সিদ্ধান্ত নিলাম যে কালকে আমি আমার মনের কথা বলবো তাকে। তাই শুধু অপেক্ষা করলাম কবে কালকে সকাল হবে এবং আমি রিয়াকে গিয়ে বলবো যে আমি তাকে কতটা ভালোবাসি। জানি না তখন রিয়া কি ভাববে আমার সম্পর্কে, কিন্তু আসলে আমার পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না। ভালোবাসার ব্যথাটা এমনই যা মানুষকে সম্পূর্ণরূপে শেষ করে দেয়। অবশেষে আমি রিয়ার ওখান থেকে আমার নিজের বাসায় চলে গেলাম এবং আমি আজকে আর অফিসে যাব না, এটাই সিদ্ধান্ত নিলাম। কারণ কালকে যে বলতে হবে ভালোবাসার মানুষটাকে যে আমি তাকে ভালোবাসি। তাই গুগল বলেন কিংবা ইউটিউব সব কিছু থেকেই নিচ্ছিলাম যে কিভাবে প্রপোজ করতে হয় প্রিয় মানুষটাকে। আসলে রাকিব যদি কালকে আমাকে রেস্টুরেন্টে তার মনের কথা না বলে তবে আমি নিজেই বলে দিব। আমি একটা মেয়ে হয়েছি দেখে তাকে কি বলতে পারবো না? অবশ্যই পারবো। তাই আমি গুগল বলেন কিংবা ফেসবুক সব জায়গায় খুঁজতেছিলাম কিভাবে মেয়ে হয়ে ছেলেকে বলা যায় ভালোবাসি। অবশেষে একটা ভালো মাধ্যম থেকে সবকিছু জেনে রাখে তাকে বলার জন্য অপেক্ষায় থাকলাম। সেদিন আর রাতে আমার ঘুম আসছে না, শুধু চারদিকে রাকিবের একটা কেমন যেন অনুভব করতেছি। মনে হচ্ছে রাকিব আমার পাশেই আছে, আর তা তো মনে হবেই, কারণ রাকিব আমার সত্যি ভালোবাসার মানুষ। অতঃপর আমিও অপেক্ষায় থাকলাম কবে সকাল হবে আর কবে আমি আমার মনের মানুষকে বলতে পারবো। এভাবে একটু এপাশ ওপাশ করে আমার রাতটা কাটিয়ে গেল। অবশেষে সকাল হলো, কিন্তু আজকের সকালটা যেন অন্যরকম একটা লাগলো, কারণ আজকে বর্ষার প্রথম দিন। আকাশটা কেমন জানি মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, কিন্তু সত্যি আকাশটাকে তখন অনেক বেশি ভালো লাগছিল আমার। কারণটা হলো তখন আকাশের মাঝে সূর্যের একটু রশ্মি আরো আমাকে রাকিবের প্রতি দুর্বল করে দিল। তাই আমি এখন ফ্রেশ হলাম। ফ্রেশ হতে হতে একটু দেরি হলো, তবুও প্রিয় মানুষটা যে আমার জন্য অপেক্ষায় আছে সেজন্য এত দেরি হলো। কিন্তু গিয়ে দেখলাম রাকিব এখনো আসেনি, তাই আমি একা একা বসে থাকলাম। কালকে রাতে রিয়ার জন্য একদম দু চোখের পাতা বন্ধ হয়নি। সারাটা রাত কেটেছে আমার চিন্তা দুর্ভাবনায়। জানি না রিয়া কি মনে করবে, এই ভাবনায় তো আরও বেশি টেনশনে ছিলাম। তবে যাই হোক, আজকে সকালে একটু হলেও সাহস পেলাম এবং তাড়াতাড়ি আমি দেরি না করে রেস্টুরেন্টে চলে গেলাম। একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে আমি রিয়ার সামনে দাঁড়ালাম। আসলে তখন ফুলটা আমার পেছনে ছিল, তাই রিয়া তা দেখতে পাইনি। অবশেষে আমি রিয়াকে বললাম, রিয়া একটা কথা বলি, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড তাই না? আমার কোনো কথায় রাগ করবে না তো? আসলে আমি তোমাকে একটা গল্প বলি, কেমন? গল্পটা হলো, এমন একটা ছেলে আর একটা মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু ছেলেটা মেয়েটাকে কিছুতেই বলতে পারে না। অনেকবার ছেলেটা চেষ্টা করছে মেয়েটাকে কিছু বলার জন্য, কিন্তু মেয়েটা কিছুতেই বুঝতে পারেনি। আর জানো ছেলেটাকে? ছেলেটা হলো আমি, এই রাকিব, আর মেয়েটা আমার রাজকন্যা তুমি। রাকিব এমন ভাবে আমাকে প্রপোজ করেছিল যে আমি আর কি করে না করব তা বলার মতো কোনো ভাষা ছিল না। তাই রাকিবের চোখে চোখ রেখে বললাম, আচ্ছা ভালোবাসি তোমাকে, খুশি হয়েছো এখন? আচ্ছা এতদিন তো তুমি আমাকে ভালোবাসতে তাই না? তবে আগে কেন বলনি? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি বললে আমি তোমাকে রাগ করে ছেড়ে চলে যেতাম, তাই বলনি। আর একটা কথা, তার মানে তুমি এতদিন আমাকে ভালোবাসতে, তাই আমাকে দিয়ে তোমার সমস্ত বরদের ভাগিয়ে দিয়েছো তাই না? আসলে বর বলা ঠিক হবে না, কারণ আমি তো তোমার বর,
তারা ছিল ছেলে। আর তুমি আমাকে আগেই বলতে পারতে, তাহলে আমি এইসব বিষয়ে ওদেরকে এমন কথা বলতাম যে ওরা তোমাকে আর কেন, তোমার বংশকেও দেখতে আসতো। ও হ্যালো, আমার বংশ অনেক ভালো, বুঝছো? আর শোনো, আমার পরিবারের যে অবস্থা তা হয়তো তারা আমাকে আর বেশি দিন রাখবে না, আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। আসলে আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া অন্য জায়গায় কখনোই যাব না। রিয়া যখন আমাকে একথা বলল যে তার পরিবার আর তাকে বেশি দিন রাখবে না, তখন আমারই যেন কেমন একটা খারাপ লাগছিল। আসলে ওর পরিবারকে আমি ভালো করেই চিনি, তারা যখন যা বলে তা করেই সারে। তারপর রিয়াকে কে যেন ফোন দিল, রিয়া ফোন ধরলো। আমি রাকিবকে দেখে মনে হয়েছিল সে চিন্তায় আছে। ঠিক তখনই বাসা থেকে আমার বাবা ফোন দিল। বাবা ফোন দিয়ে জানালো তার অনেক অসুখ, এত তাড়াতাড়ি আমাকে যেতে হবে। তখন আমি রাকিবকে বললাম, রাকিব আমার বাবা অসুস্থ, তুমিও চলো আমার সাথে। রাকিব আর কিছুতেই না করলো না। আমরা দুজন একসাথে রিকশায় করে আমাদের বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি সব মিথ্যা কথা, বাবা অনেক ভালোই আছে। আর আমার বাসায় রাকিবের বাবা এসেছে। তারা দুইজন আমাদের বিয়ের বিষয়ে যখনই আলাপ করলো, নববধূর স্বপ্ন দেখে আমার একটু লজ্জা লেগেছিল। আর যখন তারা আমাদের মতামত চাইলো, তখন আমি এক বাক্যে বললাম আমার ইচ্ছা ছিল রাকিবকে ভালোবাসার এবং তাকে বিয়ে করার। আর এই জন্য আমরা এতদিন সমস্ত পাত্রদের ভাগিয়ে দিয়েছিলাম। যাই হোক, বাবা এই কথা শুনে বলল, রাকিব যে ভাগিয়ে দিয়েছে তা আমরা আগেই জানি, এই জন্য তো তোদের দুজনকে দিয়ে আমরা বিয়ে দিচ্ছি। রিয়ার বাবাকে বললাম, আচ্ছা আঙ্কেল, আপনি কি করে জানেন? আর কে বলেছে আপনাকে এসব? আমার কথা শুনে রিয়ার বাবা বলল, আসলে তোমরা যাকে ভাগিয়ে দিয়েছো সে হলো আমার এক সম্পর্কের আত্মীয়। সে আমাকে বাসায় গিয়ে তোমার কথা, রিয়ার কথা সব বলে দিল, আর আমি তোমাদের দুজনের বিয়ের ব্যবস্থাটা করে দিলাম। আচ্ছা তোমরা এখন যাও, 2 দিন পর তোমাদের বিয়ে, এই কথাটা মাথায় রেখো। তারপর আমি রিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে আমার বাসায় চলে এলাম। কিছু একটা কেমন জানি অদ্ভুত লাগছিল তখন আমার। এত তাড়াতাড়ি আমাদের বিয়ে হবে, এমন চিন্তা ভাবনা আমার মধ্যে অবিরামভাবে চলতে থাকলো। সবকিছু এমন ভাবে হবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। বলতে গেলে সবকিছু যেন একটু তাড়াতাড়ি হচ্ছিল। তাই আমি অনেক বেশি ভাবতে থাকলাম যে রাকিবের সঙ্গে তো আমার প্রেম হলো মাত্র একদিনের প্রেমে আমাদের বিয়ে হবে, এইরকম আমার মনে আসতে থাকলো। হাজারো চিন্তা, আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু রাকিব ছিল আমার জীবনের ফার্স্ট বেস্ট ফ্রেন্ড পেয়েছিলাম, আর আমি রাকিবকে অনেক ভালো করে চিনতাম। আমার আর কোনো বাধা থাকলো না। আমার বিয়েটাতে অবশেষে বলতে বলতে সেদিন চলেই এলো, যেদিন আমি রাকিবের সম্পূর্ণ হয়ে যাব। আর ঠিক একটু পরে রাকিব আসবে, তার আসার অপেক্ষায় আমি বসে আছি নববধূর সাজে। বলতে বলতে সেদিন চলে এলো। সেদিন আমি রিয়াকে বিয়ে করতে যাব, আর একটু পর আমি চলে গেলাম রিয়াকে বউ করে আমার ঘরে আনতে। অবশেষে রিয়াকে যখন আমি নববধূর সাজে দেখলাম, তখন বেশি প্রেমে পড়ে গেলাম। অতঃপর কবুল কবুল বলে রিয়াকে আমি আমার ঘরে আনলাম। অনেক আনন্দিত ছিলাম আমি, কারণ প্রিয় মানুষটা আমার ঘরের বউ। অবশেষে বাসর ঘরে ঢুকতেই আমাকে বলল, আচ্ছা, তুমি এখন আসার সময় হলো তোমার? আরো দেরি করে আসতে তাহলেই তো হতো, রাত 2টার দিকে আসবা। এখন রাত বাজে 12টা, আর তুমি আমাকে ততক্ষণ ধরে একা একা রাখছো। একটা মেয়ের কাছে তো বাসর ঘরে এসব কিছু বোঝো না তুমি। না মহারানী, আমি ওইসব অত কিছু বুঝি না, আপনি বুঝিয়ে দিন। তাহলে আসো, আমাদের প্রেম শুরু করি। আমাদের মনের মাঝে সমস্ত অব্যক্ত কথাগুলো বলে দেই। অতঃপর আমি রিয়াকে বললাম, জি মহারানী, আপনার যা ইচ্ছা তাই হবে। এবং রিয়াকে বললাম, তুমি আমাকে সারাটা জীবন আঁকড়ে রাখবে এবং শুধু আমাকেই ভালোবাসবে, আমাকে তোমার করে নেবে। তুমি সম্পূর্ণরূপে আমার হবে তো? রাকিবের এইসব কথা শুনে আমার মন তখন আরো বেশি কেঁদে ফেলেছিল। তখন আমি রাকিবকে বললাম, হ্যাঁ হ্যাঁ আমার মহারাজ, আমি আপনাকেই শুধু ভালোবাসবো এবং আপনার কাছে হারিয়ে যাব। আপনি আমাকে আপন করে নিন। আচ্ছা ঠিক আছে, তো এখন তো একটু ভালোবাসা হোক, এখন তো একটু কাছে আসা হোক। আচ্ছা লাইটটা অফ করতেছি। তাড়াতাড়ি মানে একটু দেরি করে করতে পারো। তারপরে এইভাবে আমাদের ভালোবাসায় দিনগুলো কাটিয়ে গেল এবং আমি রিয়ার চোখে সুখের স্বর্গ দেখতে পেলাম এবং রিয়া আমার চোখে তাকিয়ে দেখলো যে আমি রিয়াকে অনেক বেশি ভালোবাসি। অবশেষে আমাদের ভালোবাসা প্রত্যেক দিন হতো এবং তা কখনোই শেষ হতো না। আপনারা সবাই ভালো থাকবেন, এমন এমন গল্প পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।